জানিয়ে দেব মধ্যপ্রাচ্য দগ্ধ আগুনে তেহরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র খামিনির কার্যালয়ের কাছে বিস্ফোরণ নিহত গুজব উড়িয়ে দিতে জাতির উদ্দেশ্যে আসছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানিয়ে দেব ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার বিষয়ে যা বলছে চীন। আরও থাকছে ইরানে হামলা ট্রাম্পের আগের যে কোনো পদক্ষেপের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এবং সর্বশেষ জানিয়ে দিব অচল হওয়ার পথে হরমুজ প্রণালী বিপর্যয়ে নামতে পারে তেলের বাজারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে তেহরান পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ। শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়, যখন তেহরানের বিভিন্ন সরকারি স্থাপনায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হঠাৎ করেই রাজধানীর আকাশে বিস্ফোরণের শব্দ শুনে গেলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। বিশেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার খবরে প্রশ্ন উঠতে শুরু করে, ইরানের শাসক গোষ্ঠীর কেউ কি ক্ষতিগ্রস্ত হয়েছেন? নিরাপত্তা ব্যবস্থার ভেতরে ঢুকে এমন আঘাত কিভাবে সম্ভব হল? এই উদ্বেগ আরও বেড়ে যায় যখন জানা যায় একটি ক্ষেপণাস্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকায় আঘাত এনেছে। এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শুরু হয় নানা ধরনের আলোচনা ও জল্পনা। বিশেষ করে ইসরায়েলি কিছু সংবাদমাধ্যমে প্রচার হতে থাকে সম্ভবত খামেনি নিহত হয়েছেন। এই দাবিকে ঘিরে মুহূর্তের মধ্যেই তৈরি হয় তীব্র উত্তেজনা। খামেনির কার্যালয়ের কাছে ক্ষেপণাস্ত্র পড়ার খবরে ইরানের ভেতরে যেমন আতঙ্ক ছড়িয়ে পড়ে, তেমনি আন্তর্জাতিক পরিসরেও বিষয়টি বড় ধরনের আলোচনার জন্ম দেয়। একজন সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে তা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় থাকে না, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার উপর তার প্রভাব পড়ে। ফলে খামেনির নিরাপত্তা ও তার শারীরিক অবস্থার খবর নিশ্চিত করার জন্য বিশ্ববাসী তাকিয়ে থাকে তেহরানের দিকে। এই প্রেক্ষাপটে খামেনি নিহত হয়েছেন এমন প্রচারণাকে ভুয়া প্রমাণ করতে তাকে টেলিভিশনের পর্দায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত আল আলম টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে, খুব শীঘ্রই জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন ইসলামী প্রজাতন্ত্রের এই সর্বোচ্চ নেতা। প্রতিবেদনে বলা হয়েছে, এই বক্তব্য কয়েক মিনিটের মধ্যেও সম্প্রচার হতে পারে। এই ঘোষণার মাধ্যমে মূলত ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রচারিত নিহত হওয়ার গুজবকে নাকচ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। খামেনির জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে তেহরানে নতুন করে সতর্কতা জারি হয়েছে। নিরাপত্তা বাহিনী গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশেপাশে টহল জোরদার করেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় জনসাধারণের চলাচলেও নজরদারি বাড়ানো হয়েছে। কারণ একদিকে যেমন শত্রুপক্ষের হামলার আশঙ্কা রয়েছে, অন্যদিকে যেন অভ্যন্তরীণভাবে কোনো বিশৃঙ্খলা না তৈরি হয় সেদিকেও নজর রাখতে হচ্ছে প্রশাসনকে। ইরান যে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তার মাধ্যমে দেশটি বার্তা দিতে চাইছে যে তারা হামলার জবাব দিতে প্রস্তুত এবং আঘাত হানলে পাল্টা প্রতিক্রিয়া জানাতে পিছপা হবে না। দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের মাধ্যমে তেহরান নিজেদের মানবিক সক্ষমতার প্রদর্শন করছে। একই সঙ্গে এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত বার্তাও, যে কোনো আক্রমণের মূল্য দিতে হবে। অন্যদিকে তেহরানের সরকারি স্থাপনায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন হামলা সরাসরি রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে আঘাত হানার শামিল। এতে করে সংঘাত শুধু সীমান্তবর্তী বা মানরিক স্থাপনায় সীমাবদ্ধ না থেকে রাজধানীর ভেতরে প্রবেশ করেছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। সব মিলিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়া, তেহরানের সরকারি স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত, খামেনির কার্যালয়ের কাছে বিস্ফোরণ এবং তার নিহত হওয়ার গুজব, এই পুরো ঘটনাপ্রবাহ মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। খামেনির আসন্ন ভাষণ এই মুহূর্তে শুধু একটি বক্তব্য নয়, বরং সেটি হয়ে উঠেছে একটি প্রতীকী বার্তা। ইরানের নেতৃত্ব এখনও সক্রিয় আছে এবং পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই হামলার পর থেকেই কার্যত যুদ্ধাবস্থা শুরু হয়েছে বলে পরিস্থিতিকে বর্ণনা করা হচ্ছে। দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে পাল্টা জবাব দিচ্ছে ইরান।
দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আকাশপথে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গর্জনে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের শতাধিক সামরিক স্থাপনায় আঘাত এনেছে। এই হামলার পর ইরানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে মিনাব সিটিতে। সেখানে একটি হামলায় ৫১ জন স্কুল ছাত্রী নিহত হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে প্রথমে ৫ শিশুর নিহত হওয়ার খবর পাওয়া যায়, পরে সেই সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছায়। সর্বশেষ তথ্যে নিহত শিশুদের সংখ্যা ৫১ জনে দাঁড়ানোর খবরে পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। শিশুদের প্রাণহানির ঘটনায় ইরানের ভেতরে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই প্রাণহানির খবর প্রকাশ পাওয়ার পর দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলগামী শিশুদের ওপর হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে। অনেক এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। একদিকে সামরিক স্থাপনাগুলোতে হামলা, অন্যদিকে শিশুদের প্রাণহানি, এই দুই দিক মিলিয়ে পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে। এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পক্ষ থেকে এই সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতার আহ্বান জানানো হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সব পক্ষকে সংযত আচরণ করতে হবে এবং উত্তেজনা আরও বাড়তে পারে এমন কোনো পদক্ষেপ এড়িয়ে চলতে হবে। চীন মনে করছে, এই সংঘাত অব্যাহত থাকলে শুধু সংশ্লিষ্ট দেশগুলোই নয়, বরং পুরো অঞ্চলই বড় ধরনের অস্থিতিশীলতার মুখে পড়তে পারে। ফলে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই সংকট সমাধানের পথ খুঁজে বের করা জরুরি। চীনের এই আহ্বান এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত দ্রুত বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একের পর এক হামলা এবং পাল্টা হামলার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলার মাধ্যমে বোঝা যাচ্ছে দেশটি হামলার জবাব দিতে পিছপা হচ্ছে না। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকেও সামরিক স্থাপনায় হামলার দাবি সংঘাতকে আরও তীব্র করছে। সব মিলিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়া, মিনাব সিটিতে স্কুল ছাত্রীদের মর্মান্তিক প্রাণহানি এবং চীনের যুদ্ধবিরতির আহ্বান, এই তিনটি বিষয় একসঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন নির্ভর করছে আগামী দিনগুলোতে কূটনৈতিক উদ্যোগ ও সামরিক সিদ্ধান্তের ওপর। কেবল বিমান হামলার মাধ্যমে কোনো দেশের শাসক গোষ্ঠীকে কখনোই উৎখাত করা সম্ভব হয়নি। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের জনগণের প্রতিক্রিয়ার ওপর বাজি ধরছেন। সুতরাং এটি সম্ভবত সেই মুহূর্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ৫০ বছরের সংগ্রামের চূড়ান্ত পর্যায়। ট্রাম্পের কথা ও এ পর্যন্ত আক্রান্ত লক্ষ্যবস্তুগুলো দেখে বিচার করলে বোঝা যায়, নতুন করে শুরু হওয়া যুদ্ধটি কেবল পারমাণবিক কেন্দ্র বা ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করার জন্য কোনো সীমিত অভিযান নয়, বরং এটি একটি বিশাল আক্রমণ, যার চূড়ান্ত লক্ষ্য হল ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বের পতন ঘটানো। ট্রাম্প বলেন, ইরানের মহান ও গর্বিত জনগণের উদ্দেশ্যে আমি আজ রাতে বলছি যে আপনাদের মুক্তির সময় ঘনিয়ে এসেছে। আমাদের কাজ শেষ হলে আপনারা আপনাদের সরকারের দায়িত্ব গ্রহণ করুন। এটি আপনাদেরই প্রাপ্য। সম্ভবত প্রজন্মের পর প্রজন্মে এটিই আপনাদের একমাত্র সুযোগ হবে। সহজ কথায় আমেরিকার লক্ষ্য হল ইরানি জনগণের জন্য তাদের শাসকদের উৎখাত করার পথ প্রশস্ত করে দেওয়া। এ কারণেই উদ্বোধনী হামলাটি তেহরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে আঘাত এনেছে বলে মনে হচ্ছে। এই অভিযানে আমেরিকার অংশীদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বার্তাকে আরও জোরালো করে বলেছেন, আমাদের যৌথ পদক্ষেপ সাহসী ইরানি জনগণের জন্য তাদের নিজেদের ভাগ্য নিজেদের হাতে তুলে নেওয়ার পরিবেশ তৈরি করবে। তাই এই যুদ্ধের সাফল্য বা ব্যর্থতা পরিমাপ করা হবে ইরানের বর্তমান নেতৃত্বের টিকে থাকা বা পতনের মধ্য দিয়ে। প্রথম কথা হলো, এই হামলার পূর্বাভাস কয়েকদিন আগেই পাওয়া গিয়েছিল এবং ইরানি শাসকগোষ্ঠী নিশ্চিতভাবেই সমস্ত দৃশ্যমান লক্ষ্যবস্তু খালি করে ফেলেছে। আয়াতুল্লাহ খামেনি নিশ্চয়ই বোমাবর্ষণের অপেক্ষায় তার তেহরান অফিসে বসে থাকবেন না। সম্ভবত তিনি কোনো গোপন স্থানে গভীর বাংকারে নিজেকে আবদ্ধ করে রেখেছেন। যদি ট্রাম্প এবং নেতানিয়াহুর কথা বিশ্বাস করতে হয়, তবে এখন সবকিছু নির্ভর করছে ইরানি জনগণের প্রতিক্রিয়ার ওপর। কেবল তারাই পারেন নিজেদের ভাগ্য নিজেদের হাতে তুলে নিতে এবং শাসকদের বিরুদ্ধে জেগে উঠতে।
যদি তারা আমেরিকা ও ইসরায়েলের নির্দেশ না মানার সিদ্ধান্ত নেন এবং এর পরিবর্তে এমন একটি শাসনের পাশে দাঁড়ান যাকে হয়তো তাদের লাখ লাখ মানুষ ঘৃণা করে কিন্তু যেটি অন্তত একটি গর্বিত ও প্রাচীন জাতির প্রকৃত ইরানি নেতৃত্ব, তবে এই অভিযান ব্যর্থ হতে পারে। ন্যূনতম পক্ষে ট্রাম্প এবং নেতানিয়াহু ৯০ মিলিয়ন মানুষের একটি বিশাল দেশে, যা যুগরাজকের ৬ গুণ বড়, বিপ্লবী সহিংসতা উস্কে দেওয়ার ঝুঁকি নিতে প্রস্তুত। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর ইরাককে স্থিতিশীল করার চেষ্টায় জর্জ ডব্লিউ বুশ এবং টনি ব্লেয়ার দেশটিতে আমেরিকান ও ব্রিটিশ স্থলসেনা মোতায়েন করতে প্রস্তুত ছিলেন। ২১ বছর পর ট্রাম্প এবং নেতানিয়াহু দূর থেকেই চরম বিশৃঙ্খলা এবং রাষ্ট্রীয় পতনের ঝুঁকি নিতে প্রস্তুত বলে মনে হচ্ছে, যদিও এর ফলে যা ঘটবে তা নিয়ন্ত্রণের কোনো দায়িত্ব তারা নিচ্ছেন না। তাই এই হামলা ট্রাম্পের আগের যে কোনো প্রচেষ্টার চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আসলে ইরাক ও আফগানিস্তান আক্রমণের পর থেকে এটি যে কোনো পশ্চিমা শক্তির সবচেয়ে উদ্বেগজনক এবং বিপজ্জনক সামরিক পদক্ষেপ। একটি তাৎক্ষণিক হুমকি হল ইরান তার প্রায় ১৫০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অস্ত্রাগার দিয়ে পাল্টা আঘাত হানতে পারে। যেহেতু তার শত্রুরা তাকে ক্ষমতাচ্যুত করার প্রকাশ্য চেষ্টা করছে, তাই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে এই অস্ত্রগুলো হারানোর আগে ব্যবহার করার যথেষ্ট কারণ আছে। ইতিমধ্যে ইসরায়েলে কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যদিও হামলাকারী পক্ষগুলি ভূমি থেকে উৎক্ষেপণের আগেই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে এবং ইরানের পাল্টা আঘাতের ক্ষমতা কেড়ে নিতে সর্বাত্মক চেষ্টা করবে। এটাও সম্ভব যে আমরা একটি যত্ন সহকারে সাজানো পরিকল্পনার প্রথম ধাপ দেখছি, যেখানে ইরানের শাসন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করা হবে না, বরং বর্তমান শাসকদের সরিয়ে দেওয়া হবে। তাদের স্থলে ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতার কাঠামোর অন্য কোথাও থেকে আসা নতুন মুখদের স্থলাভিষিক্ত করা হতে পারে। ঠিক যেমন আমেরিকার নিকোলাস মাদুরোকে সরিয়ে দিলেও ভেনেজুয়েলার নেতৃত্ব কাঠামো অক্ষুণ্ণ রেখেছিল। তাত্ত্বিকভাবে এটি একটি নিয়ন্ত্রিত উত্তরণের সুযোগ দেবে, যেখানে নতুন কোনো পুতুল শাসক সম্ভবত আমেরিকার নির্দেশ মেনে চলবেন, কিন্তু এটি অর্জন করা অত্যন্ত কঠিন হবে। আপাতত ট্রাম্প এবং নেতানিয়াহু শ্বাসরুদ্ধকর ঝুঁকি নিয়ে চলছেন।